আসে কত দেখতো 130 আইফোন একটা ভুয়া জিনিস বেটা বুঝাই খালি কতগুলো ওজন আর কিছুই না সব মোবাইলে এই সব মোবাইলে হয় খুব দেয় ওকে। তাহলে আমি যেটা বলছিলাম আপনাদের অবরোধ নিয়ে একটা সমস্যা আছে। অবরোধের বিষয়টা অবরোধের বিষয়টা বলতেছি। অবরোধের বিষয়টি হলো যে যুক্তরাষ্ট্র এই বেটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে তিনি অনেকগুলো কাজ করছেন এবং তার যে কাজগুলো হলো সেটার মধ্যে হলো যে তিনি চুক্তি বাতিল করছেন এবং ইরানের ওপর অবরোধ নিরাপত্তা পরিষদের ছিল 6 থেকে 16 10 বছর অবরোধ ছিল। এই অবরোধটা 10 বছরের জন্য স্থগিত করেছিল নিরাপত্তা পরিষদ। 10 বছরের জন্য স্থগিত মানে তার মানে 2026 পর্যন্ত অবরোধ থাকবে না, পরে এটা 2033 পর্যন্ত করা হয়। অর্থাৎ ইরানে এখন 2033 পর্যন্ত ইরানে কোনো অবরোধ থাকবে না। এই বাক্যটা লেখেন, 2033 পর্যন্ত ইরানে নিরাপত্তা পরিষদের মানে সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদের অবরোধ থাকবে না। 2031 দুঃখিত, 5 বছর মানে 10 আর 5 15 বাড়াইছে, তার মানে 16 আর 5 15 হলো 31। 2031 পর্যন্ত ইরানে নিরাপত্তা পরিষদের অবরোধ থাকবে না। এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ। 2031 পর্যন্ত ইরানে নিরাপত্তা পরিষদের অবরোধ থাকবে না ব্যাপারটা মানে স্বাভাবিক যে থাকবে না, ব্যাপার না। কিন্তু বিষয়টা হয়েছে যে কি, সেটা হলো যে ইউএসএ যে খাটাসটা আছে সে ইউএসএ 18 সালের 8 মে এই চুক্তি বাতিল করছে। অর্থাৎ এই যে জেসিপিওএ চুক্তিটা ছিল এই চুক্তি বাতিল করে সে অবরোধ আবার শুরু করে এবং ইরানের উপরে মানে তারা পুনরায় এই 19 সেপ্টেম্বর 2020 থেকে অবরোধ শুরু করে, কিন্তু চুক্তি বাতিল করছে 18 সালের 8 মে এবং সেই অবরোধ মানে কমপক্ষে 15,000 বার অবরোধ দিছে। এই 19 সেপ্টেম্বর থেকে শুরু করে যুক্তরাষ্ট্র কমপক্ষে 15,000 বার অবরোধ দিয়েছে ইরানের উপরে। তার মানে প্রতি সেকেন্ডেই তারা অবরোধ আরোপ করছে, এই অবরোধ ওই অবরোধ, এটা হবে না ওটা হবে না, এরকমের করে অবরোধ আরোপ করছে। যাক, ইরানে 2031 পর্যন্ত অবরোধ হবে না, এই বিষয়টা মাথায় থাকে যেন। আর আরেকটা প্রশ্ন আসছে যে 42তমতে আরেকটা প্রশ্ন আসছে, 4টা প্রশ্ন আসছে এই দেশ পরিচিতি থেকে। 42তমতে দেশ পরিচিতি থেকে 4টা প্রশ্ন আসছে এই 4টা দেশ থেকে। 4 নম্বর যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস চালু করে কোন দেশ? সেই চালু করে দেশটা হলো চীন। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস চালু করেছে চীন। আপনি দেখবেন এমন কোনো বিসিএস না যে 20টা কোশ্চেনের মধ্যে 4টা দেশ থেকে অন্ততপক্ষে 3 থেকে 4টা প্রশ্ন না থাকে, সবসময় এখান থেকে প্রশ্ন থাকে। www.bangladesh.gov.bd 2014 সালের 23 জুন চালু হয়। এরপরে দেখেন 41তম বিসিএস। 41তম বিসিএস-এ প্রশ্ন আসছে 1 রাশিয়ার সামরিক ঘাঁটি রাশিয়ার সুবিধা বিদ্যমান সেটা ছিল ভিয়েতনামে।
সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান আছে ভিয়েতনামে। এরপরে প্রশ্ন আসছে, ইউএস এর রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেট ডেলিগেট 1991 জন। এই প্রশ্ন আর আসবে না, এই প্রশ্নের আসার সম্ভাবনা নাই। এই সামরিক ঘাঁটি মনে রাখবেন, ভারতের সামরিক ঘাঁটি আছে কোথায় কোথায় দেখেন, কাজাখস্তান, কিরগিজস্তান হবে, কিরগিজস্তান, 2 মরিশাস, 3 সিসেলিস। কিরগিজস্তান, 2 মরিশাস, 3 সিসেলিস। কিরগিজস্তান, মরিশাস, সিসেলিস, মাদাগাস্কার, মালদ্বীপ। ভারতের সামরিক ঘাঁটি আছে, কিরগিজস্তান, মরিশাস, সিসেলিস, মাদাগাস্কার, মালদ্বীপ। নাম্বার 3 প্রশ্ন আসছে, কলকাতা থেকে দিল্লি রাজধানীতে স্থানান্তরিত হয়। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়। এখানে অপশনে ছিল 1911 ছিল, আসলে 1912 হবে। 19 মানে বঙ্গভঙ্গের পরই সাধারণত 11 সালে ঘোষণা হয়, 12 সালে চূড়ান্ত হয়। 3টা প্রশ্ন আসছে 41তমতে। 41তমতে 3টি প্রশ্ন আসছে। দেখেন 39তমতে প্রশ্ন আসছে, 1 নম্বর, যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? উত্তরটা ছিল কিউবা। আপনাদের কোল্ড ওয়ারের সময় আমি বলেছিলাম, মনে পড়ে কিনা দেখেন, কোল্ড ওয়ার যখন পড়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে ইউএসএ এইটা, আর এটা হলো কিউবা, আর কিউবার এই জায়গাটা হলো গুয়ান্তানামো। এটা একটা বে, মানে এটা উপদ্বীপ। বে মানে উপসাগর, কিন্তু এটা একটা উপদ্বীপ। নাম গুয়ান্তানামো বে, কিন্তু উপসাগর না, এটা একটা উপদ্বীপ। এই জায়গাটা উপদ্বীপ মানে 3 দিকে পানি থাকবে, এটা হলো গুয়ান্তানামো। এই কিউবা স্বাধীন হয়েছে 1898, মনে পড়ে কিনা দেখেন, আমি বলছিলাম স্পেন থেকে স্বাধীন হয়। স্পেন থেকে স্বাধীন হলে ইউএসএ তাকে সমর্থন করে, অর্থাৎ স্পেন থেকে স্বাধীন হওয়ার সময় ইউএসএ সহযোগিতা করে কিউবাকে। কিউবার পক্ষে ছিল ইউএসএ। আর এটা 1898 সালে হয়। আর তার 3 বছর পর 1903 সালে কিউবা এই যুক্তরাষ্ট্রকে কিউবার গুয়ান্তানামো বে এই অঞ্চলটা, এটার এই গুয়ান্তানামো বে উপদ্বীপে এখানে তাদের একটা ঘাঁটি করার জন্য অনুমতি দেয়। এই সামরিক ঘাঁটি করার জন্য অনুমতি দেয় 1903 সালে, এবং সেটা একটা ভাড়ার মাধ্যমে তারা পরিশোধ করে নেবে। কিন্তু তারা এখানে ডিটেনশন ক্যাম্প মানে কারাগার বানায়, এবং এখানে 7টি কারাগার, কমপক্ষে 7টি কারাগার উল্লেখযোগ্য: ক্যাম্প এক্স রে, ক্যাম্প ডেল্টা,
এই দুইটা উল্লেখযোগ্য। মানে ক্যাম্প সামথিং থাকলে মনে রাখবেন এটা গুয়ান্তানামোতে, এবং সেটা গুয়ান্তানামো কারাগারে অবস্থিত। পিঁপড়া ঢুকছে কিনা দেখতে দিয়ে। থাক, পিঁপড়া ঢুকছে গেঞ্জির মধ্যে রে। এখন দেখেন, ইন্টারন্যাশনাল যে কোনো ইজারার চুক্তির মেয়াদ থাকে 99 বছর। তাহলে 1903 সালের পর, তার মানে 2002 সালে এই গুয়ান্তানামো বের মেয়াদ শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কাছে। তাহলে 2002 সালে উচিত ছিল এটা ফেরত দেয়া কিউবাকে। এখন পর্যন্ত 2002 গেছে, এখন 2021, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিউবাকে এই গুয়ান্তানামো ফেরত দেয়নি, এই গুয়ান্তানামো বে উপদ্বীপকে ফেরত দেয়নি। একটা কথা মনে রাখবেন, এই কিউবা এই জায়গায় কিন্তু মেক্সিকান গালফ, মেক্সিকান গালফ এখানে, এখানে কিন্তু আটলান্টিক মহাসাগর, ডান দিকে আটলান্টিক, বামে মেক্সিকান গালফ, কিন্তু কিউবা অবস্থিত কিন্তু নিচে যে সমুদ্র, ক্যারিবিয়ান সাগরে, ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। এবং পরীক্ষায় যদি থাকে কিউবা কোন অঞ্চলের দেশ, মধ্য আমেরিকা দাগাবেন না, উত্তর আমেরিকা দাগাবেন না, দক্ষিণ আমেরিকা দাগাবেন না, আটলান্টিক মহাসাগরীয় দ্বীপ দাগাবেন না, এটা ক্যারিবিয়ান দেশ, ক্যারিবীয় সাগরে অবস্থিত, অর্থাৎ ক্যারিবিয়ান দেশ, ক্যারিবীয় সাগরে বা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত কিউবা। এই প্রশ্নটা আসছে 39তমতে। তাহলে ক্যাম্প এক্সরে, ক্যাম্প ডেল্টা, মোট 7টি কারাগার এই গুয়ান্তানামো ডিটেনশন ক্যাম্পে অবস্থিত। এবং এই কারাগার স্থাপন করছে কিন্তু 2002 সালে, কারাগার স্থাপন 2002, অর্থাৎ 2002 সালে তার ফেরত দেওয়ার কথা, ফেরত না দিয়ে 2002 সালের প্রেসিডেন্ট বুশ এখানে কারাগার স্থাপন করছে। তাহলে কারাগার স্থাপন 2002, আর গুয়ান্তানামো বেকে ইজারা নিয়েছে 1903। ইজারা, যুক্তরাষ্ট্র ইজারা নেয় 1903, আর কারাগার স্থাপন করছে 2002 সালে প্রেসিডেন্ট বুশ। প্রেসিডেন্টের নাম আসতে পারে জর্জ ওয়াকার বুশ। এই খাটাসটা এখানে কারাগার স্থাপন করছিল টুইন টাওয়ার অ্যাটাকের পরে। দেখেন এখানে আরো যে প্রশ্ন আসছে, নাম্বার 2, সামরিক ঘাঁটি থেকে কিন্তু প্রশ্ন আসে, চীন নিচের কোন আফ্রিকান দেশে সামরিক ঘাঁটি স্থাপন করে? সামরিক ঘাঁটি স্থাপন করে চীন নিচের কোন আফ্রিকান দেশে? এটা ছিল জিবুতি। এই প্রশ্নটা আমি যেটা বলতেছি সব 38তম বলতেছি, 38তম, 39তম না, আমি 38তম বলতেছি, আমি দুঃখিত, 40তম, 40তম বলতেছি, আমি দুঃখিত ভাই। নিচের কোন আফ্রিকান দেশে সামরিক ঘাঁটি স্থাপন করে? এটা হলো জিবুতিতে। এবং তারা কিন্তু চীন আরো করবে সামরিক ঘাঁটি, সোমালিয়ায় স্থাপন করবে, সোমালিয়ায় স্থাপন করবে, সুদানেও করবে, সুদানে স্থাপন করবে। সোমালিয়া, সুদান দুইটা থাকলে সোমালিয়া দাগাবেন। এরপরে আসছে বালাকোট, আসছিল পাকিস্তানের কোথায়? ভারত হামলা করে, ভারত বিমান হামলা চালায়, এবং চালাইতে গিয়ে কিন্তু ধরা পড়ছিল অভিজিৎ, ওইখানে ওর নাম যেন কি, অভিনন্দন ব্যানার্জি, নাম হয়েছে অভিনন্দন, প্রায় তারে কোথায় ভারত বিমান হামলা চালায়? সেটা হলো বালাকোটে হামলা করছিল। এবং এই হামলার ছিল 19 সালের ঘটনা। বালাকোট যেটা কাশ্মীরে, এখন আর তাদের মধ্যে হামলা টামলা নাই। ভারত পাকিস্তান এখন চুপচাপ আছে, যুদ্ধ সংঘাত নাই। এখন হলো ভারত আর চীন। এবছর গুরুত্বপূর্ণ আপনাদের জন্য গালওয়ান উপত্যকা,
গালওয়ান উপত্যকা, এটা ভারত চীনের মাঝে, ভারত ও চীনের মাঝে, বিরোধপূর্ণ। এটা কাশ্মীর অংশে, ভারতের হলো লাদাখ, আর চীনের হলো আকসাই চীন। আকসাই চীন, আপনাদের একদিন বলছিলাম যে কাশ্মীরের মধ্যে যে ভাগ আছে আকসাই চীন এবং লাদাখ, মনে পড়ে কিনা দেখেন। এই যে এটা হলো লাদাখ, আর এই জায়গাটা হলো আকসাই চীন। আকসাই চীন, এটা তো জম্মু, আর এটা হলো আজাদি। আজাদি, এটা হলো গিলগিত বালতিস্তান। গিলগিত বালতিস্তান, এই গিলগিত বালতিস্তান আর হলো আজাদি, এই দুইটা হলো পাকিস্তানের, এই দুইটা পাকিস্তান। আর লাদাখ আর জম্মু এই দুইটা হলো ভারত। আর আকসাই চীন, আর এখানে হলো সাক্সগাম ভ্যালি। সাক্সগাম ভ্যালি, সাক্সগাম ভ্যালি, এই দুইটা হলো চীন। কাশ্মীর একটা ভূখণ্ড যেখানে 3টি দেশের সরকার, এটা এই প্রত্যেকটাই কিন্তু কাশ্মীরের মধ্যে। অর্থাৎ কাশ্মীর এমন একটা একটা ভূখণ্ড যেখানে 3টি দেশের সরকার আছে। অর্থাৎ আজাদি এবং গিলগিত বালতিস্তান, গিলগিত বালতিস্তানে আছে পাকিস্তান, জম্মু এবং লাদাখে আছে ভারত, আকসাই চীন এবং সাক্সগাম ভ্যালি এই দুইটাই আছে চীন। এই আকসাই চীনকে চীন 1962 সালে দখল করেছে, আর 1965 সালে সাক্সগাম ভ্যালি উপহার দিয়েছে পাকিস্তান। পাকিস্তান 1965 সালে উপহার দেয়, চীনকে উপহার দেয়, কারণ 65 সালের যুদ্ধে ভারতকে পাকিস্তানের পক্ষে ছিল চীন, এই জন্য চীন আবেগে সাক্সগাম ভ্যালি চীনকে উপহার দেয়। আর এই জায়গাটাই হলো গালওয়ান, মানে এই এরিয়াটাই হলো গালওয়ান। এই গালওয়ান উপত্যকা, এই গালওয়ান উপত্যকা নিয়ে বিরোধ হলো ভারত এবং চীনের মাঝে। এর আগে ছিল দোকলাম, যেটা ভুটানে, ভুটানে ছিল দোকলাম নিয়ে বিরোধ। কমেন্ট আছে কোনো? হ্যাঁ, অভিনন্দন বর্তমান। আচ্ছা, কোন দেশে কয়টি সামরিক ঘাঁটি আছে? সামরিক ঘাঁটি নিয়ে আলাদা একটা ক্লাস আছে 1 ঘন্টার, এখন না, একটার মধ্যে একটা ঢুকায়েন না। আরে না, গালওয়ানের সাথে আফগানিস্তানের সীমান্ত নেই। একজন বলছে 93 বছর পরে চুক্তি হলে সেটা 50 সালের জন্য করছে কেন চীনের সাথে? সেটা চুক্তির মাধ্যমে কেউ 10 বছর করতে পারে, ওটা ব্যাপার না। আধুনিক মেধাভিত্তিক বলতে কি বোঝায়? আধুনিক মেধাভিত্তিক বলতে কি বোঝায়? দূর, এগুলো কি কোশ্চেন? পিলির কোশ্চেন, এগুলো রিটেনের কোশ্চেন, বানায় লাগবেন, বুঝছেন? আধুনিক মেধাভিত্তিক আধুনিক কেউ লিখতে পারে এগুলা? এই যে কিছু প্রশ্ন আছে রিটেনে আসে, জাতীয়তা কাকে বলে? মেজাজটা খারাপ হয় না তুই লিখতে পারোস যে কোশ্চেন করছে জাতীয়তা কাকে বলে, জাতি কি, নিরীগোষ্ঠী কি? দেখুন কিছু কিছু শব্দ আছে যেগুলো আবেগ নিয়ে। আচরণ কাকে বলে, মানে কেমন লাগে? আচরণ কাকে বলে? হোয়াট ইজ কন্ডাক্ট? মানে থাপড়ায় দেখানো উচিত এদেরকে। তন্ময়, আপনারা থাপড়ানোর কথা বলি নাই, মানে এগুলো কোশ্চেন আমি পারি না ভাই, পিলির কোশ্চেন না। আচ্ছা, সামরিক ঘাঁটি অন্য কোনো দেশ কীভাবে হয়? হয়, অনেকভাবে হয়, পরে। হ্যাঁ, বেসিক বিদ্যে সব কোশ্চেন দেয়া আছে, ক্যাডার নন ক্যাডার সব দেয়া আছে। এখন 40তমতে প্রশ্ন আসছিল, এরপর আরেকটা প্রশ্ন আসছিল খুব সম্ভবত 3 নম্বর বা 4 নম্বর। আরেকটা 40তমতে আসছিল যে শ্রীলঙ্কার কোন বন্দর, শ্রীলঙ্কার কোন বন্দর চীন ইজারা নেয়? নাকি চীন 99 বছরের জন্য ইজারা নেয়? এই প্রশ্নের মধ্যে লেখাই দিছে যে 99 বছরের জন্য লিজ নেয়। এটা ছিল হাম্বানা তোতা, হাম্বানা তোতা। আমি দিনাজপুরে একটা ক্লাস নিয়েছিলাম, বুঝছেন? তখন আমি বলছিলাম যে হাম্বানা তোতা গরু নাকি পাখি, আমি এমনিই বলছি, বুঝছেন?
মানে গরু নাকি পাখি এমনি বলছে যে হাম্বা মানে গরু আর তোতা মানে পাখি, বুঝছেন? আমি ক্লাসে বসে যে গরু নাকি পাখি দুষ্টমি করে, একজন সামনে বসে লিখতেছে হাম্বা না তোতা, ব্রাকারে লিখতেছে যে গরু নাকি পাখি। কেমন লাগে? আমি মানে উত্তরবঙ্গে গিয়ে মজা করতাম অনেক। এরা যা বলতাম তাই লিখে বলাইতো, দুময়া কিছু কিছু থাকে কিন্তু সব লেখালায়। একবার করছে কি, যেদিন আপনার ইয়া হইল খুব সম্ভবত 2018-এ 2018 সালে মনে একটা ঝড় আসছিল, রোয়ানু না রেশমি না সামথিং একটা সাইক্লোন আসছিল, দুপুরবেলা আসছিল। মানে আমি তখন দিনাজপুরে প্রচুর রোদ, অথচ আমাদের দক্ষিণ অঞ্চল ভেসে যাচ্ছে, প্রচুর রোদ ওখানে, অথচ দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণে আচ্ছা যা হোক এখানে আমি বলছি যে মানে আমার কি জানি বলছি, ওখানে যা বলছে তাই তারা লেখা ফেলায়। আমি এবার বলছিলাম যে আমাদের ওখানে মঙ্গলবার, মানে ওখানে হয়তো বা সোমবার বা বুধবার ছিল, আমি বলছি আমাদের ওখানে মঙ্গলবার, তখন সে লিখছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে মঙ্গলবার, মানে এই কথাটাও সে লিখছিল, বুঝছেন? মানে দুষ্টামি করে বসে সে লেখা বলেছে। হাম্বানা তোতা এই বন্দরটা 99 বছরের জন্য ইজারা নিয়েছে। এবং প্রশ্নটা হতে পারে কি, দেখেন এটা হলো ইন্ডিয়া, দ্যাট ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ শ্রীলঙ্কা, এটা শ্রীলঙ্কা, এখানে কিন্তু আরব সাগর, দেখি কে পারবে এটা, এখানে কিন্তু বে অফ বেঙ্গল, এখানে কিন্তু ইন্ডিয়ান ওশান, এখানে কিন্তু মান্নার সাগর। প্রশ্ন আমার, হাম্বানা তোতা বন্দরটি এর কোন জায়গায় বা কোন সাগরের তীরে? প্রশ্ন, হাম্বানা তোতা কোন সাগরের তীরে? যে স্মার্ট সেটা করবে কি, বলেন? আরিফুর রহমান তিনি বলছেন ইন্ডিয়ান ওশান, আশিস নাথ বলছে আরব সাগর, শাহ ইমাম তিনি বলছেন আরব, সুমিত রয় বলছেন ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, কে মান্নার উপসাগর বলতে থাকেন, সব বলতে থাকেন, দাগায়া সব দাগায়া, তারপর ইচ্ছা মতো। আসলে এটা হলো ভারত মহাসাগরে, এই জায়গাটা হলো হাম্বানা তোতা, অনেক গুগল সার্চ টার্চ করে বলেছেন না, এটা হলো ইন্ডিয়ান ওশান, অর্থাৎ ভারত মহাসাগর তীরবর্তী অঞ্চলে এখানে। এখন এই যে মানে চায়না খাটাস, এখানে হলো পাকিস্তান, এই পাকিস্তান এখানে একটা বন্দর আছে যার নাম গদার বন্দর, এই গদার বন্দর এটাও ইজারা নিয়েছে চীন, তাহলে গদার বন্দর ইজারা নিয়েছে কে? চীন। তাহলে পাকিস্তান নিয়েছে গদার বন্দর আর শ্রীলঙ্কার নিয়েছে হাম্বানা তোতা, এই দুইটা, এটা নিয়েছে 17 সালে, নিয়েছে 18 সালে, এটা পরীক্ষা আসছে, ওটা আসে নাই। গদার বন্দর যে কোনো সময় আসতে পারে। এখানে এই যে চীনের যে বন্দর ইজারা, চীন বন্দর ইজারা নেয়, বন্দর ইজারা নিলে কি হয়, সে ওখানে যা ইচ্ছা তা করতে পারে। শ্রীলঙ্কা এখন কি করছে জানেন, ওখানে এখন মিলিটারি একাডেমিক ইনস্টিটিউট বানাইছে, ওখানে এখন বিভিন্ন দেশের মিলিটারিদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। চায়না ওখানে প্রশিক্ষণ কেন্দ্র বানাইছে, বুঝছেন? শ্রীলঙ্কা শেষ, শ্রীলঙ্কা একেবারে ড্যামেজ কান্ট্রি বাই চায়না, এবং এটা এখন 400% ঋণ, অর্থাৎ ওর জিডিপির 4 গুণ পরিমাণ লোন নেওয়া হয়ে গেছে, এবং সেই 400% ঋণ কিন্তু মালিকানা হলো শ্রীলঙ্কার, 400% ঋণের মালিক হলো চীন। ব্যাপারটা বুঝতে পারছেন? 400% ঋণ, আর বাংলাদেশে হলো 6%, বাংলাদেশের 6% লোন হলো চীনের। বাংলাদেশের আবার একটা বিষয়, জিডিপির 14% ঋণ নিয়েছে। আমাদের যে জিডিপি বৈদেশিক মুদ্রা, তার বৈদেশিক মুদ্রা হলো মাত্র 14% আমাদের লোন, আর বাকি 86% এটা আমাদের ক্যাপাবিলিটি। এই 14%-এর মধ্যে, টোটাল 14%-এর মধ্যে মানে যেই ডিল লোন আছে তার 6%, আবার 14-6 বললেন না যে বাকি 8% মানে অন্যজনের না। আমাদের যে বৈদেশিক লোন তার 94%ই অন্য দেশ থেকে নেয়া, আর 6% লোনটা নেওয়া হলো চীনের কাছ থেকে। আমাদের লোন কত পার্সেন্ট? জিডিপির মাত্র 14%, আর শ্রীলঙ্কার হলো 400%। পাকিস্তানের কথা তো বললেন না ভাই, পাকিস্তান শেষ ভাই। পাকিস্তান এখন একটা কাজ করতে পারে, বলতে পারে যে আমাদের সাথে অ্যাডজাস্ট হবে কিনা, যদি বলে যে বাংলাদেশের সাথে আমরা মিলবো, আমাদের একটা প্রদেশ হইলে তাহলে পাকিস্তানকে আমরা দেখতে পারি। পাকিস্তানের
কোনো সূচকে আমাদের ধারে কাছেও নাই। পাকিস্তান পচে গেছে, শ্রীলঙ্কা পচে গেছে বাই চায়না। এটা হলো বাই কি চায়না। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশে আপনি দেখবেন নেক্সট যে সরকার প্রধান হবেন তিনি যদি খুব চালাক না হন এবং ফরেন মিনিস্টার যিনি হবেন তিনি যদি একে আব্দুল মোমেন বা তাদের মতো টেকনিক্যাল না হন এবং খুবই স্টুডিয়াস, খুবই নলেজেবল যদি না হন, তাহলে বাংলাদেশ উইল বি গেট কট। একেবারে আনডাউটেডলি বাংলাদেশ উইল বি গেট কট। এবং বাংলাদেশ এই কট বাই কি চায়না। চীনের এই যে বন্দর দখলের যে পলিসি তাকে বলা হয় ফ্ল্যাগশিপ ডিপ্লোমেসি, ফ্ল্যাগশিপ পলিসি। বর্তমান বিশ্বে ফ্ল্যাগশিপ পলিসি চালু করেছে যেই দেশটা, তার নাম চীন। পরীক্ষা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। ফ্ল্যাগশিপ পলিসি তাকে বলা হয় চীন। চীনের আরেকটা নীতি আছে যেটাকে বলে পার্ল ট্রেড পলিসি। পার্ল ট্রেড পলিসি, পার্ল ট্রেড হলো মুক্তার মালার বাণিজ্য, মুক্তার মালা বাণিজ্য নীতি। এই পার্ল ট্রেড পলিসি হলো চীন যেখানে যাবে সেখানে সে মুক্তার মালা বানাবে। দক্ষিণ চীন সাগর কি করছে, এই তো ইন্ডিয়া, ধরেন এটাই তো সাউথ চায়না সি, এখানে সে বানাইছে 9 ড্যাশ লাইন, 9টা ড্যাশ, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা দেশে ইউ শেপ। এই একটা ডট, এই একটা ডট, ডট ডট ডট, আপনি দেখেন এখানে 9 ড্যাশ লাইন বা 9 ডট লাইন, 1 2 3 4 5 6 7 8 9। এই সাউথ চায়না সি দক্ষিণ চীন সাগরে, এখানে সে 9 ড্যাশ লাইন চালু করেছে। এবং সে কথা হলো যে সে ওখানে মালা করবে যেখানে যাবে। আমাদের দক্ষিণ এশিয়া শুরু করছে নেপাল থেকে। এই নেপাল থেকে সে পার্ল ট্রেড পলিসি চালু করছে। এই পার্ল ট্রেড পলিসি এখান থেকে যাবে, ভুটান যাবে, বাংলাদেশ যাবে, পাকিস্তান চলে গেছে, আফগানিস্তান চলে গেছে, বাংলাদেশ হয়ে এখানে যাবে, শ্রীলঙ্কা হবে, এরপর এখান থেকে সোমালিয়া হবে। এইটা সে একটা মুক্তা বানাবে, মুক্তার মালা। এই পার্ল ট্রেড পলিসি এটা তার বাণিজ্য নীতি, আর ফ্ল্যাগশিপ পলিসি এটা হলো বন্দর ইজারা নীতি। এই দুইটাই চীনের। চীন ভাই খটাস ভাই। চীন দেখেন না কত বড় সাহস, বাংলাদেশকে হুমকি দেয় যদি বাংলাদেশ কোয়াডে যায় তাহলে সে দেখিয়ে দেবে। কি বলছে চীন? তাহলে 9 ড্যাশ লাইন কোথায়? দক্ষিণ চীন সাগর। গজার বন্দর না, গদার ভাই, পরে এবার গাজার হয়ে যাব। কি আছে? খাবার নিয়ে আসছে 1500 টাকা পকেটে, কিন্তু দেখো এই যে মাত্র 1500 টাকাই আছে। এই দেখো ফাঁকা না, 1500 টাকা। রিজিক কি জিনিস বুঝতে পারছো? ভাবতে হবে। বাংলাদেশের উপর চায়না প্রভাব খাটাবে ভাই। পার্ল ট্রেড বলা যায়, পার্ল স্ট্রেটস বলা যায়, স্টেয়ার্স বলা যায়, অর্থাৎ পার্ল থাকবে, তাদের নীতির মধ্যে পার্ল আছে। বঙ্গবন্ধুর আমলে বাংলাদেশকে কতটি দেশ স্বীকৃতি দিয়েছে দেখেন। গত বছর আমি কিন্তু একটা শেয়ার করছিলাম 41তম পরীক্ষার আগে বি ফর জিকেতে এখন পোস্টার দেই না, আগে তো অনেক পোস্টার দিতাম, এখন ভালো লাগে না কিছু বললি গাইলে পাবলিক এরকম কে। আমি একটা জিনিস দেখলাম, দেখেন ভালো কাজ যারা করছে, যেমন দেখেন বাংলাদেশের রকমারি.com, তারা কিন্তু একটা বিষয় কনসেপ্ট নিয়ে আসছে। বাংলাদেশে কিন্তু প্রথম রকমারি.com যে জনপ্রিয়তার দিকে, যে সে বুক ডেলিভারি যেটা চালু করেছিল, প্রথম বই ডেলিভারি, সেটা হলো যে বেজোসের আমাজন.com। আমাজন.com-এর প্রথম শুরু কিন্তু বই দিয়ে, এখন তারা 21 কোটি পণ্য বিক্রি করে, 21 করোড়। এবং তাদের এখন দুটি, উত্তর আমেরিকাতে 2টা অফিস, একটা কানাডা সবচেয়ে বড় একটা অফিস, আর একটা হলো ইউএসএ। সে জেফ বেজোসের যেটা হলো যে
Amazon.com যে .com চালু করছিল, ওয়াশিংটন পোস্টে একটা তারা অ্যাড দেওয়ার জন্য গেছিল। ওয়াশিংটন পোস্ট তাকে কি দেয়নি, সিরিয়াল দেয়নি। ওয়াশিংটন পোস্টে তাকে সিরিয়ালই দেয়নি, অর্থাৎ 3 মাস 4 মাস আগে সে সিরিয়াল পায়নি। সেই ওয়াশিংটন পোস্ট কিনে ফেলছে কিন্তু Amazon.com। রকমারি.com সবচেয়ে জনপ্রিয়। আপনি রকমারি.com এর পেজে যান, দেখবেন ওখানে গালাগালি বাংলাদেশ করবে। 10 মিনিট স্কুল এখন হয়তো তারা বিজনেসে দিয়ে গেছে, কারণ যাবে না কেন, এখন চাহিদা আছে। তারা তো খুব স্মার্ট কাজ করতেছে। 10 মিনিট স্কুল অ্যাবসলিউটলি স্মার্ট কাজ করতেছে। 2-1টা আপনার কন্ট্রোভার্সি থাকবে, কিন্তু হচ্ছে তো কাজ করে, কাজ করলে তার ভুল হবে। কাজ দিয়ে করে না, ও তো বসে বসে জিমা, ওর তো কোনো ভুল হয় না। দেখবেন তার পেজে গিয়ে কীভাবে গাইলে। সুলাইমান সুখন তিনি তো দেশের কোনো ক্ষতি করে না, আপনাকে মারে না, আমাকেও মারে না। সে তার নিজের ফিলোসফিটা চাইছে ট্রান্সফার করতে। তার ফিলোসফি ভালো লাগলে আপনি রিসিভ করেন অথবা স্কিপ করেন, দেখেন তার পেজে গালিগালাজ করবে। বাংলাদেশে যেখানে প্রথম আলো পত্রিকার সবচেয়ে বেশি চলে, সবচেয়ে বেশি কেনে, ওখানে গাইলাইবে। আপনি দেখেন মাশরাফির পেজ, মাশরাফি সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি, তার সবচেয়ে বেশি ভিউ ফলোয়ার। ওখানে যান 50% তার গালি নিয়ে পোস্ট থাকে। মানে সবচেয়ে এটা হলো যে আমি আজকে বলতেছি যে গালি খাবে সে বুঝতে হবে যে সামথিং, সে ডু সামথিং বা ডিড সামথিং। ওকে, তো যাই হোক, আমি ভিউ ফর যেহেতু পোস্ট দিয়েছিলাম, আপনারা দেখেন ওখান থেকে 3টা প্রশ্ন আসছে কিন্তু 41তমতে, যে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন তিনি বঙ্গবন্ধুর ফরেন পলিসি নিয়ে 4টা কলাম লিখছিল। আমি 4টা কলামকে ভাগ করে আমি পড় দিয়েছি। তার মধ্যে একটা কলামে কোনো ইনফরমেশন ছিল না, বাকি 3টা কলাম থেকে আমি ইনফরমেশনগুলো দিয়েছিলাম। এবং সেখান থেকে কিন্তু 3টা প্রশ্ন আসছে এই বছর। খুব সম্ভবত একটা আসছিল ওই যে আলজিয়ার্সের যে ন্যাম সম্মেলন কি যেন এটা, তারপরে আসছিল আপনার ওই যে বঙ্গবন্ধু যে বিশ্ব শান্তি পুরস্কার দেন, বিশ্ব শান্তি সম্মেলনে যে জানি 73 সালে কি জানি 22 মে, সেখানে সেইটা একটা আসছিল। আর একটা যেন কি আসলো, আমি দেখলাম 3টা প্রশ্ন আসছে ওখানে। কিন্তু AK আব্দুল মোমেন তিনি বলছেন অন 46 কান্ট্রিজ, 146টি দেশ, কান্ট্রিজ রিকগনাইজড বাংলাদেশ, রিকগনাইজড বিডি বাই 1975 15 আগস্ট। 75-এর 15 আগস্ট পর্যন্ত 146টা দেশ, এটা AK আব্দুল মোমেন তার সোর্স। এরপরে আমি দেখি এখন কেউ বলে 116, কোথাও লেখা 122, কোথাও বলে 126। আমি একটাও অ্যালাউ করবো না, আমি সবসময় 146 কি বলবো, 146। পার্লামেন্টে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি বলছেন যে 150 কান্ট্রি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে 146টা দিয়েছে 15 আগস্ট 1975-এর আগে। এবং তিনি বলছেন যে সর্বশেষ স্বীকৃতি দিয়েছে সেই দেশটার নাম হলো চীন, 31 আগস্ট 1975। 31 আগস্ট 1975 সর্বশেষ স্বীকৃতি দিয়েছে চীন, 31 আগস্ট 1975। আর সৌদি আরবও দিয়েছে, এর মধ্যে সৌদি আরব, চীন, মঙ্গোলিয়া আর কয়েকটা যেন, সব মিলে 150টা দেশ মোট স্বীকৃতি দানকারী দেশ, আর 146টা জুলিও কুরি। ওকে, AK আব্দুল মোমেন তিনি বলছেন 125টা নাকি, উনি 2টা কথা কেন বলে জানি না। নগদ নিয়ে কিছু বলেন, এর একটা মানে একেবারে উস্কানিমূলক একটা পোস্ট। আমি বললাম নগদ নিয়ে যে পোস্টটা দিছে এবং যেই সংবাদপত্রটা দিয়েছে এবং সে উস্কানিমূলক পোস্ট দিয়েছে এবং সে প্রচুর পরিমাণ টাকা খাইছে, হয়তো সে ডাচ বাংলা দিয়ে টাকা খাইছে, নয়তো সে ব্রাক দিয়ে টাকা খাইছে। আপনি এই বছর এই গত 41তম পরীক্ষার আগে জানুয়ারিতে আমরা যারা 41তম ক্লাস করেছিলেন, আমি কিন্তু আপনাদের পেপার কাটিংটা দেখাইছিলাম। একেবারে পেপার কাটিং স্পষ্ট ছিল যে ওখানে 1 কোটি টাকা লাভ এটা সরকারকে প্রদান করছে, অর্থমন্ত্রীকে প্রদান করতেছে, মানে বাংলাদেশের ডাক বিভাগের যে ডাক মন্ত্রণালয়, তারা 1 কোটি টাকার মানে প্রফিট সরকারকে দিচ্ছে। এইটা নিয়ে দেখবেন অনেক কিছু হবে। আমি বললাম এটা কিন্তু হেলাফেলা কথা না, এবং সরকার এই নগদ থেকে আয় করছে। আমি নগদ পড়াচ্ছিলাম মোবাইল ব্যাংকিং, আপনারা যদি কেউ ক্লাসটা করে থাকেন, মোবাইল ব্যাংকিং পড়াইছিলাম, তখন আমি ওই দিনকার পত্রিকায় আসছে যে 1 কোটি টাকা উপহার সরকারকে দিচ্ছে, যে সরকার গত বছর
1 কোটি টাকা নগদ থেকে আয় হয়েছে, সেটা সরকারকে তুলে দিছে। এবং সেই চিন্তা করে কিন্তু ডাকভবনে এখানে আলাদা ইউনিট করা হয়েছে। এবং এটা নিয়ে অনেক কিছু হবে, আপনি দেখেন গভর্নমেন্ট এটার অবশ্যই পানিশমেন্ট নিবে যদি সে হয়। এটা কোনো উস্কানিমূলক পোস্ট হয়। তবে এমন হতে পারে একটা বিষয় যে সে অনুমোদন দিছে, মৌখিক স্বীকৃতি দিছে, অথবা সিগনেচার আছে বা সিগনেচারের এটা সে ব্ল্যাকমেইল করছে, এটা হতে পারে। মানে সামথিং ওয়াজ রং, বাট এটা কিন্তু মানে সিস্টেম রং হতে পারে, বাট এটা কিন্তু নগদ কিন্তু না, মানে অবৈধ না, আমি সেটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। একে আব্দুল মোমেন, তিনি এক এক সময় এক এক কথা বলে না। এবার আসেন দেখি আমরা কি আসছে। ওইবার ভারত থেকে প্রশ্ন আসছিল আরেকটা, যে 2022 সালের G20 সম্মেলন কোথায় হবে। 22 সালের G20 সম্মেলন হবে, ওই সময় ছিল ভারতে, এখন আসলে ভারতে হবে না, ভারতে হবে 2023 সালে। আর 2022 সালের G20 সম্মেলন হবে ইন্দোনেশিয়ায়। 22 সালে G20 সম্মেলন হবে ইন্দোনেশিয়ায়, আর G20 সম্মেলন হবে ভারতে 2023 সালে। কারণ ভারত 2022 সালে স্বাধীনতার 75 বছর উদযাপন করবে। এই স্বাধীনতার 75 বছর উদযাপনের কারণে তারা 22 সালে G20 সম্মেলন আয়োজন করবে না, এবং তারা করবে 23 সালে। একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট, তারিখটা লিখে রাখেন, 20 আগস্ট 2021 বাংলাদেশ এনডিবির 6ষ্ঠ সদস্য হয়। এনডিবি মানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এনডিবির নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা হলো 6ষ্ঠ সদস্য হয়েছে বাংলাদেশ গত 20 আগস্ট 2021 তারিখে। এবং এইটা হলো বাংলাদেশের জন্য সবচাইতে গ্রেট একটা অ্যাচিভমেন্ট। এনডিবি যার সদস্য, যেটা প্রতিষ্ঠা হলো 2014, আর যেটা চালু হয় 2015 সালে, যার সদস্য এখন কিন্তু 6টি। এটা খুব আনবিলিভেবল, গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। এবং এনডিবির মানে ওয়েবসাইটে লেখা আছে যে বাংলাদেশ এডমিটস নিউ মেম্বার অ্যাজ নিউ মেম্বার। এটা আসলে আমাদের জন্য বিশাল একটা অর্জনের বিষয়। এনডি আমাদের জন্য একটা বিশাল অর্জন। আমি আপনাদেরকে একটা বিষয় আমি সবসময় বলি যে বাংলাদেশ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, আপনি নিজেকে নিয়ে হতাশ হন যতটুকু হওয়ার। বাংলাদেশ নিয়ে আসলে হতাশ হওয়ার কোনো লাভ নাই। বাংলাদেশ আসলে ভাই প্রতিদিন আগাচ্ছে, এবং খুব যেটাকে বলে আপনাকে মানে ড্রাগন স্টাইল আগাচ্ছে। যেখানে ব্রিক্স মেম্বার যে বস কান্ট্রিজ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এবং যারা হলো মানে যাদের একটা ব্যাংক সেটা হলো এনডিবি, এই এনডিবির উদ্দেশ্যই কিন্তু টেকসই উন্নয়ন। আর সেই ব্যাংকে বাংলাদেশের মেম্বারশিপ তারা জোর করে দেয়, বাংলাদেশ আবেদন করতে হয় নাই, তারা নিজেরাই বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে। এবং সেই সদস্যটা যে 5টি সদস্যের বাইরে প্রথম দেশ, সেটা হলো বাংলাদেশ। এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু একেবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে ব্রিক্সভুক্ত 5টি দেশের বাইরে সেই দেশটা বাংলাদেশ। ব্রিক্সকে আপনি হেলাফেলা করেন না, ব্রিক্স ইজ নট সাচ টাইপ অফ দ্যাট। যেটা 27%, তারা হলো টোটাল এরিয়া, পৃথিবীর মোট এরিয়া 27%, যারা হলো 40% অফ দ্য টোটাল পপুলেশন, পৃথিবীর মোট পপুলেশনের 40%,
জনসংখ্যার 40%, আয়তনের 27%, এবং সেই দেশটাকে আপনি এত হেলাফেলা করেন না, মানে সেই গোষ্ঠীটাকে। সেই ব্রিক্সের ব্যাংক হলো এনডিবি, 14 সালে প্রতিষ্ঠা, 15 সালে চালু, যার ষষ্ঠ মেম্বার হলো বাংলাদেশ। এনডিবি এবং ইউএই এবং উরুগুয়ে এরা হবে, এদের প্রস্তাবও আছে। 3টা দেশকে হওয়ার কথা বলছিল, এই দুটি হবে, এখনো হয়নি। বাংলাদেশ ষষ্ঠ হয়ে গেছে, ওরা হইল 7ম এবং 8ম হবে। ইউএই তো ভাই বস, ও তো ভাই সেই ইকোনমির মালিক। ইকোনমি মালিক হবে না কেন? ইউএই যত মুদ্রা পাচার হয় যা হলো সুইজারল্যান্ড আর দুবাইয়ে, এই 2টা জায়গায় তো বেশি যায়। ইউএইতে কেন, দুবাইতে কেন যায় জানেন? কে বলতে পারেন? একজন বলেন তো, দুবাইতে কেন সবাই টাকা ইনভেস্ট করে? কারণটা কি জানেন? কালো দেখায় গা নিচে, এই দেখ, এটা কি আমার মোবাইলের সমস্যা? আরে না, প্রসপেক্টিভ মেম্বার্স না, বাংলা ওই দুইটাকে দেখানো হচ্ছে প্রসপেক্টিভ মেম্বার্স, কিন্তু ওরা কিন্তু মেম্বার হয় নাই, কিন্তু বাংলাদেশ অ্যাডমিটস। ইউএইতে হয় কেন জানেন? দুবাই থেকে পৃথিবীর যে কোনো জায়গায় যান, বিমানের দূরত্ব 8 ঘন্টা, বিমানের দূরত্ব হলো 8 ঘন্টা। অর্থাৎ দুবাই থেকে আপনি যেখানেই যান সর্বোচ্চ দূরত্ব 8 ঘন্টা। আপনি যদি হাওয়াই দ্বীপেও যান দুবাই থেকে 8 ঘন্টা দূরত্ব। এবং এই জন্য কি করে, সব বিমানগুলোকে ওখানে নামে, ওখানে নামার পরে শিফটিং করে, এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়, আলটিমেট ওখানে গ্যাদারিং হয়, বিশাল একটা ট্রেড হয়। এবং সবাই চিন্তা করে এরকম করবো, এর থেকে আমি ওখানে এয়ারলাইন্সটা ওখানে করি, আমি একটা ট্রাভেল এজেন্সি ওখানে অফিস করি, আমি যে কোনো একটা ইস্যুর ওখানে অফিস করি, কারণ এখানে এত মানুষ। বাটা বলবে যে আমি ওখানে টাকা দেবো, তুমি টাকা দিয়ে তুমি ওখানে অ্যালাউ করো। মাম পানিও বলবে যে আমি টাকা দিয়ে তুমি আমাকে ইনভেস্ট করার সুযোগ দাও, বুঝলেন না? সেখানে একটা গ্যাদারিং হয়। অর্থাৎ দুবাই থেকে পৃথিবীর যে কোনো দেশে যে কোনোখানে সর্বোচ্চ বিমান দূরত্ব হলো 8 ঘন্টা। একজন বলছে ভাই একটা লাইট কেনেন, ওই যে লাইট আছে আমাদের, লাইটটা দেখাবেন। লাইট তো জ্বালাই না ভাই, লাইটের সমস্যা আছে, চোখ ধরে যায়। নাহিদ ফারুকি বলছে 10 বছর যাবৎ ভোট দিতে পারি না, স্বৈরশাসক ক্ষমতায় থাকায়, এর চেয়ে বড় হতাশা আর কি হতে পারে? আপনি ভোট দিয়ে করবেন কি বলেন? আপনি তো ভোট দিয়ে গিয়ে ধানের শীষে পিটাবেন, আর যে একটা মাফিয়া তারে আপনি সরকার প্রধান বানাবেন। তো ভোট দেওয়ার দরকার আছে? এরকম ভোট না হয় ভালো, কিন্তু কথা হচ্ছে ভাই টাকা না যেন না নেয়, ভোট না দেয় না দেখ ভাই, আপনার টাকা নেবে কেন? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে প্রচুর পরিমাণে খরচ করিয়া তারপরে বলবে যে আমরা ভোট নিচ্ছি। ভোট না হোক, দেশ শান্তি থাকুক, তাহলে হবে। ওকে, ও চোখে লাগে না, আমি এখন দেখিয়ে না গেছি। দেখেন 39তম প্রশ্ন আসছে একটা, ইউএস এর রপ্তানি বাজার, রপ্তানির বৃহত্তম বাজার, সেই রপ্তানির বৃহত্তম বাজার হলো ইউরোপিয়ান ইউনিয়ন, এবং দ্বিতীয় বাজার হলো চায়না। এখানে বিষয়টা দেখবেন যে ইউএসএ দেশ হিসেবে বেশি রপ্তানি করে চীনে, আবার চীন বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। দেশ হিসেবে বেশি রপ্তানি করে চীনে, এবং ইউএসএ হলো পৃথিবীর সবচাইতে বড় আমদানিকারক।
আর চীন হলো পৃথিবীর বড় রপ্তানিকারক। ইউএসএ হলো পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগকারী। সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ হলো ইউএসএ। আর সবচেয়ে বড় উৎপাদনকারী। ও উৎপাদন করে, এ হলো বড় ভোগকারী দেশ। পৃথিবীর সবচেয়ে ভোগকারী দেশ, তার মানে আমদানিকারক। পৃথিবীর সবচেয়ে আমদানিকারক দেশ হলো ইউএসএ। তার মানে বড় আমদানিকারক, বড় বিনিয়োগকারী ও আমদানিকারক তো বলছি, ভোগকারী। আমদানিকারক বা ভোক্তা, সবচাইতে বড় ভোক্তা হলো ইউএসএ। এই জন্য ইউএসএর অর্থনীতি যদি ধস নামে, সাথে সাথে ওর ধসের সাথে সাথে যার ধস নামবে, চীনের অর্থনীতি ধস নামবে, ওর সাথে ওর ধস নেমে যাবে একই সাথে। কারণ ও সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, আর যুক্তরাষ্ট্র যদি না কিনে তাহলে ও বিক্রি করবো কার কাছে? যুক্তরাষ্ট্র কিনতে হবে। তাহলে যুক্তরাষ্ট্র বেশি রপ্তানি করে দেশ হিসেবে চীনে, আর সংস্থা বা সম্পূর্ণ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নে। আর চীন বেশি রপ্তানি করে তাও ইউএসএতে। ইউএসএ সবচেয়ে বেশি আমদানি করে, পৃথিবীর সবচেয়ে বড় আমদানিকারক দেশ, পৃথিবীর সবচেয়ে রপ্তানিকারক দেশ চীন, পৃথিবীর সবচেয়ে বিনিয়োগকারী দেশ ইউএসএ, পৃথিবীর সবচেয়ে উৎপাদনকারী দেশ হলো চীন। দুইটার মধ্যে এরকমের সম্পর্ক আর কি। উনচল্লিশতম বিসিএস একটা প্রশ্ন আসছিল 20 নম্বর, খুব ভালো একটা প্রশ্ন আসছে। 2 নম্বর 39তম বিসিএস একটা প্রশ্ন আসে, G7 এর সম্মেলনে কোন দেশ যৌথ ঘোষণায় স্বাক্ষর করেনি? যৌথ ঘোষণায় স্বাক্ষর করেনি। এবং সেই G7 সম্মেলনটা ছিল কানাডায়, ইউএসএ স্বাক্ষর করে নাই। ট্রাম্প ছিল, ট্রাম্প স্বাক্ষর করে নাই। এবং ট্রাম্প ইউএসএ এর যত গোষ্ঠী আছে সব সাথে তার একটা বিরোধ ছিল, সে কারোর সাথে ভালো সম্পর্ক রাখতে চাইতো না, বিকজ সে মনে করতো যে আমেরিকা ফর আমেরিকানস, অর্থাৎ আমেরিকা সবসময় বিদেশিদের জন্য বিনিয়োগ করে যাচ্ছে, কিন্তু তারা কিছু করতেছে না। G7 এ সবচেয়ে বেশি টাকা দেয় ইউএসএ, ন্যাটোতে বেশি টাকা দেয় ইউএসএ, TTIP-তে টাকা দেয় ইউএসএ, বাট আলটিমেটলি ইউএসএ তেমন কিছু পাচ্ছে না। এবং এইটা ইউএসএর জন্য একটা সবচেয়ে বড় একটা প্রবলেম এটা। এবং ইউএসএ যেটা মানে ট্রাম্প যেটা করছে সেটা আসলে 20 বছর 50 বছর চললে ভালো ছিল, কিন্তু 2-3 বছর থেকে ইউএসএর জন্য ক্ষতি হয়ে গেছে। এখন একটা বিষয় দেখেন, G7 এর এই বছর একটা সম্মেলন হয়েছে 2021, এই সম্মেলনের একটা গুরুত্ব আছে। এটা ছিল 2019 সালের ঘটনা, এখন আর গুরুত্ব নেই, আসবে না, কিন্তু এই বছর এটা আসতে পারে। 2021 সালের সম্মেলনে সেটা ছিল B3W। একজন বলেন তো, হোয়াট ইজ B3W? খুব গুরুত্বপূর্ণ এটা, কে পারেন? B3W that means হলো build back better world। এটার উদ্দেশ্য হলো মানে চীনের আগ্রাসনকে প্রতিহত করা। এবং বলা হয়েছে যে B3W হচ্ছে যে এখন এই চায়না ভাইরাস, যেটা করোনা ভাইরাসকে ডোনাল্ড ট্রাম্প বলে গেছে চায়না ভাইরাস, এই চায়না ভাইরাস এটা পুরো পৃথিবীর অবস্থা খারাপ করে দিছে।
এবং সেটার জন্য চীন দায়ী এবং এর জন্য চীনকে প্রতিহত করতে হবে। অর্থাৎ চীন বিরোধী G7-এর যে পরিকল্পনা তার নাম B3W। যদি খুব স্মার্ট প্রশ্ন করতে হয় এই প্রশ্ন মানে স্কিপ করার কোনো মানই হয় না। এই B3W-টা পরীক্ষায় দেওয়া উচিত। বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড অ্যাগেনস্ট চায়না পলিসি, অ্যাগেনস্ট চায়না পলিসি। বিল্ড ব্যাক বেটার। আটত্রিশতম, এখানেও দেখেন ইউএসএ থেকে প্রশ্ন আসছে রোনাল্ড রিগানের স্ট্র্যাটেজিক ডিফেন্স, রিগান মানে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের SDI কর্মসূচির নাম। SDI মানে স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভস। এটা হলো তারকা যুদ্ধ। আগের ক্লাসে বলছিলাম তারকা যুদ্ধ বিস্তারিত। 38তমতে প্রশ্ন আসছিল ভারতের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল, ভারতের সবচাইতে প্রাচীনতম রাজনৈতিক দল, এবং সেই দলটার নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটাকে বলে INC, 1885, 1885 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা সংক্ষেপে বলা যায় INC। আর সেটাই মনে রাখবেন, এখন বিশ্বের সবচেয়ে বড় দল, বিশ্বের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি ইজ বিজেপি। বিজেপি, যেটাকে বলা হয় ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। বিশ্বের সবচেয়ে বড় এখন পলিটিক্যাল পার্টি হলো বিজেপি। দেখেন 38তমতে প্রশ্ন আসছে 3 নম্বর, গুয়ামের গভর্নর। এখন আর গুরুত্ব নাই। ওই বছর উত্তর কোরিয়া বলছিল গুয়ামে হামলা করবে, এই জন্য গুয়ামের গভর্নরের নাম প্রশ্ন আসছে। এটা প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ, প্রশান্ত মহাসাগরে মার্কিন ঘাঁটি, প্রশান্ত মহাসাগরে মার্কিন ঘাঁটি এবং দ্বীপ মানে মার্কিন মালিকানা, মার্কিন ঘাঁটি ওদের মালিকানা। এবং একটা ইউএসের সামরিক ঘাঁটির মধ্যে বিদেশে অর্থাৎ নিজ ভূখণ্ডের বাইরে একটা সামরিক ঘাঁটি যেটা নিজের ভূমিতে, সেটা হলো গুয়াম। এছাড়া তার 839টা সামরিক ঘাঁটি আছে, একটা ঘাঁটিও তার নিজের দেশে না, একটাই শুধুমাত্র তার নিজস্ব ভূখণ্ডে, সেটা হলো গুয়াম। এই জন্যই তো গভর্নরের নাম আসছে, নয়তো তো আসতো না। কারণ যেটা নিজের ভূখণ্ডে থাকে সেখানে গভর্নর থাকে অথবা সিনেটর থাকে। প্রদেশ হলে সিনেটর, না থাকলে গভর্নর। এবং সেই গভর্নরটা হলো এই গুয়ামের গভর্নর। এই জন্য পরীক্ষা আসছে যে যেখানে উত্তর কোরিয়া বসে এখানে হামলা করবে। দেখেন 38তমতে প্রশ্ন আসছে 4 নম্বরে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস, এর উদ্ভাবক কে? এবং সেই উদ্ভাবক দেশটা হলো চীন। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস এর অন্তর্ভুক্ত কিন্তু 152টা দেশ। চীন 3 মহাদেশ ব্যাপী, 3 মহাদেশ ব্যাপী। এই 3 মহাদেশ মানে এশিয়া, ইউরোপ
আফ্রিকা। এই 3 মহাদেশব্যাপী 152টি দেশকে 52টি দেশকে নৌ, স্থল, রেল পথে যুক্ত করবে। 3 মহাদেশব্যাপী 152টি দেশকে নৌ, স্থল এবং রেল পথে যুক্ত করবে। এবং সেই যুক্তটা অর্থাৎ পুরো বাণিজ্যকে, এটা পুরো ফোকাস থাকবে বাণিজ্য। এবং সেটা কি রকমের? আপনি যদি দেখেন এটা চায়না, ধরেন এটা এই দেশটার নাম চায়না, চীন, এখানে ধরেন এই যে বাংলাদেশ, ঠিক সে কি করবে? এখানে প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত ভারত মহাসাগরের তীরবর্তী, এখানে আফ্রিকা, এটা তো আফ্রিকা মহাদেশ, সে আফ্রিকার তীরবর্তী দেশ। এবং সে কিন্তু বেইজিং থেকে লন্ডন পর্যন্ত এবং মাদ্রিদ পর্যন্ত সে কিন্তু রেলপথ চালু করেছে। বেইজিং থেকে মাদ্রিদ পর্যন্ত রেলপথ চালু করেছে, তাহলে বুঝেন। এবং এইখান থেকে এখানে তার রেলপথ, বুঝতে পারেন সে কি করছে। এবং সে কি করবে? রেলপথ, যেমন সিল্ক রোড, যেটা ইরান আফগানিস্তান দিয়ে পশ্চিম এশিয়া গেছে, এটা কিন্তু রোড, এটা সিল্ক রোড, এটা কিন্তু রাস্তা, এটা কিন্তু রেলপথ না, এটা রেলপথ। আর এখানে নৌপথ। এবং এর মাধ্যমে 152টা দেশ, অর্থাৎ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ, 152টি দেশকে সে যুক্ত করবে। এবং সেই যুক্তটাই হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস। 152 কেমনে হয় আমার তো মাথায় ধরে না। 44, 47, 54, 7 4 11, 8 4 15, দেখি কত হয়। 15, 8 5 13, 14, 145 পরাধীন দেশ আছে এখানে বেশ কয়েকটা, যেমন পশ্চিম সাহারা আছে পরাধীন, তারপরে আপনার সাইপ্রাস আছে, তুর্কি সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস, কুর্দিস্তান আছে, তাইওয়ান আছে, হংকং, বেশ কয়েকটা আছে, এক্ষেত্রে 152। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস, তার মানে এর প্রতিক্রিয়া আছে না? কতজন রে আছে? কয়জন? 285। এখন আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কোয়াড। কোয়াড্রিঙ্গেল, কোয়াড্রিলেটেরাল স্ট্র্যাটেজিক ডায়ালগ। এটি একটি 4টি দেশের কৌশলগত আলোচনা। প্রস্তাবক শিনজো অ্যাবে, 2007। শিনজো অ্যাবে 2007। 2012 সালে 5 স্ট্র্যাটেজিতে রূপান্তর। 5 স্ট্র্যাটেজিতে রূপান্তর। 5 মানে ফ্রি অ্যান্ড ওপেন, ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ, অর্থাৎ মুক্ত এবং উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তো ওখানে আসি। এটা হলো চীন বিরোধী 4টি দেশের কৌশলগত আলোচনা। আসলে আলোচনা থেকে এখন জোট হয়ে যাবে। এবং সেই 4টি দেশ হলো ভারত, চীন, অস্ট্রেলিয়া ও জাপান। এটা নিয়ে কিন্তু চীনের সাথে এখন বিরোধ। 4টি দেশের কোনো প্রশ্ন আছে?
এটা এরকম আর কি। আচ্ছা, আমি এটা মানুষ এই ফাংশনগুলো চিনতে চিনতে পাগল হয়ে যাবে। যন্ত্রণারে সিকিউরিটি ডায়ালগ বা স্ট্র্যাটেজি ডায়ালগ, সমস্যা নেই। সিকিউরিটি ডায়ালগ না? হ্যাঁ, কি এটা কিন্তু ইউএসএ। স্ট্র্যাটেজি, হ্যাঁ এখন স্ট্র্যাটেজি, আগে ছিল সিকিউরিটি, রাইট, আগে ছিল সিকিউরিটি, এখন হলো স্ট্র্যাটেজি। আর এটার এখন আরো সংক্ষিপ্ত নাম বর্তমানে যে নামে ডাকে, যেমন বিআরআই, দেখেন বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস, এটা কি বলে অন বেল্ট অন রোড, এটা কি বলে নিউ সিল্ক রোড। অন বেল্ট অন রোড, এটা কি বলে নিউ সিল্ক রোড। তার মানে বিআরআই এর তিনটা নাম, অন বেল্ট অন রোড, বিআরআই, নিউ সিল্ক রোড, একই কিন্তু, মানে কনসেপ্ট একই, বাট বিভিন্ন নামে ডাকা হয়। আসতেছি, এটা লাস্ট আসতেছে দেখ। সংক্ষিপ্ত নাম আইপিএস। আইপিএস মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সংক্ষিপ্ত নাম আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। একটা অ্যালার্মিং একটা কথা বলি, অ্যালার্মিং যে কথাটা সেটা হলো, এই মুহূর্তে যারা ক্লাস বাদ দিয়ে খালি বলবেন যে আমি বাসায় পড়বো, আমি পড়বো, ক্লাস দেখার সময় নেই, এসে তারা খুব ক্ষতি হবে, বড় ক্ষতি হয়ে যাবে, বুঝছেন। একটার সময় আপনি আত্মবিশ্বাস হেরে ফেলবেন। আপনি 10 দিন ক্লাস করবেন না, দেখবেন 11তম দিন আপনার মনে হবে তারা জানি কত দূর আগায় গেছে, আমি কত দূর পিছিয়ে গেছি। এই মানসিকতা এখন গ্রো করবেন না। আপনি এখন যত ক্লাস করবেন হয়তো রিভিশন হয়ে যাবে, নয়তো পড়া হয়ে যাবে, জানা হয়ে যাবে। তার মানে ক্লাসগুলো কিন্তু মিস দিবেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো, যারা কয়েকদিন স্পিড রাখছিলেন এখন একেবারে ক্লাসের বাইরে, তারা কিন্তু খুব ক্ষতি, মানে তারা মানে পাস করার সম্ভাবনা নাই। আপনি কারণ কি, পাস করার সম্ভাবনা কখন থাকে, যখন আপনার আত্মবিশ্বাস থাকে, কনফিডেন্স নিয়ে পরীক্ষা দেয়, তারা টিকে, কিন্তু অনেক পড়াশোনা করে, অনেক মার্কস পায়, কিন্তু কনফিডেন্স থাকে না, সে ফেল করে ফেলে। পিলি পরীক্ষাটা কিন্তু খুবই আপনার অ্যাক্সিডেন্টাল একটা এক্সাম। সো ক্লাস বাদ দিবেন না, পরীক্ষা বাদ দিবেন না, ক্লাস এবং পরীক্ষা বাদ দিবেন না, ঠিক আছে। আইপিএস মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলা হয়, সংক্ষিপ্ত নাম এটা। আর এই আইপিএস অর্থাৎ 5 স্ট্র্যাটেজি বলেন, কোয়াড বলেন, এই 4টা দেশ 2021 সালে জাপানে ভার্চুয়াল সম্মেলন করে। খুব সম্ভবত সেটা ছিল ভার্চুয়াল সম্মেলন করে, খুব সম্ভবত 12 মার্চ 2021 ভার্চুয়াল সম্মেলন করে। এইটার প্রেক্ষিতে চায়না খেপে যায় এবং সেই চায়না বলে যে বাংলাদেশ যদি এই কোয়াডে যায় তাহলে তার সাথে সম্পর্ক খারাপ, অবনতি হবে। এখানে একটা বিষয়, দুটো দেশের নাম লিখবেন, সিঙ্গাপুর, কি বলে এই কোশ্চেনটা পান নাই? এই যে 38তম বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ 14 নম্বর। সিঙ্গাপুর ও নিউজিল্যান্ড অনানুষ্ঠানিকভাবে কোয়াড সামরিক মহড়ায় যোগ দেয়। সামরিক মহড়ায় যোগ দেয়। এই সামরিক মহড়াটা হলো মালাবার, এটা তো ভারত, এটা হলো পাকিস্তান, এটা হলো বাংলাদেশ, বুঝছেন তো? এটা বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, এটা কিন্তু আরব সাগর, আরব সি। এই ভারতের এই জায়গাটায় একটা কোস্টাল এরিয়া আছে, উপকূলীয় এলাকার নাম হলো মালাবার। এই মালাবার সামরিক মহড়া হয়। এই সামরিক মহড়ার নাম হলো মালাবার
মালাবার সামরিক মহড়া। মালাবার সামরিক মহড়া, তার মানে কোয়াডের উদ্ভাবক দেশটা হলো জাপান। কোয়াডের উদ্ভাবক দেশ হলো জাপান। মালাবার সামরিক মহড়া আরব সাগরে হয়। কোয়াডের বিপরীতে চীন 2020 সালে হিমালয়ান কোয়াড গঠন করে। হিমালয়ান কোয়াড গঠন করে। সেই হিমালয়ান কোয়াড এর সদস্য হলো চায়না, পাকিস্তান, আফগানিস্তান আর নেপাল। পাকিস্তান, আফগানিস্তান এবং নেপাল, যা কোনো কাজেরই না। ওরা কি করবো? আরে একটা কিছু করতে পারবে? পাকিস্তান তো কিছু সৈন্য আছে, আফগানিস্তানে তালেবান কি আর করব, নেপাল কি আর করব। আফগানিস্তান তালেবানরা পারবে, তারা শক্তিশালী, যুদ্ধ তো আর করবে না, কিন্তু একটা অবস্থা, একটা থমথম অবস্থা, মানে দ্বিপক্ষীয় একটা অবস্থান থাকবে, যেটাকে বলা হয় পিসফুল কোএক্সিস্টেন্স, একটা সহ অবস্থান থাকবে। সেটা পসিবল কিনা? ওকে ভাই, আজকে খাওয়া দাওয়া আছে, কালকে ক্লাস হবে আবার 7টা ইনশাল্লাহ। আর এটা আমাদের এইটা পড়লে আমাদের অনেক কিছু আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা এবং হলো আন্তর্জাতিক নিরাপত্তা এর অনেকগুলো অংশ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা বেসিক বই থাকলে এই 4টা দেশ দেখে আসবেন, অথবা 4টা দেশ সম্পর্কে ঘেটে দেখবেন। এখানে আরো প্রশ্ন আছে, কিন্তু আমি কিন্তু এখানে 10-12টা প্রশ্ন বলছি, আরো প্রায় 10-12টা কোশ্চেন আছে। প্রত্যেকবার 4 থেকে 5টা কোশ্চেন এখান থেকে আসে। তার মানে আমরা 4টা দেশ যদি ভালো করে একটু পড়ি, 4 থেকে 5টা কোশ্চেনের মধ্যে অন্ততপক্ষে 3টা কোশ্চেন আমরা পেরে যাবো ইনশাআল্লাহ। তো আগামীকালকে 7টায় ক্লাস ইনশাআল্লাহ।